খুবই মনে দাগ কাটা একটি ঘটনা বলতে চলছি। কুকুর যখন বিবাহযোগ্যা হলো, হঠাৎ করে একটা খুব অদ্ভুত আওয়াজ পাচ্ছে। মানে আওয়াজটা যদি করে দেখায় এরকম হয়, হচ্ছে এইরকম। হঠাৎ করে ওনার মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় দেরাজে কে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখে পুরো মশারির ওপর একদম ঝুঁকে খুকুমাসে ওকে দেখছে। এইবার হঠাৎ করে তার ঘাটটা চেপে ধরেছে। তার পাশে যে ছেলেটি শুয়ে আছে সে এবার হঠাৎ করে ছটফট ছটফট করছে এবং তার কাঁপুনি দিয়ে গায়ে জ্বর এসছে। এবার সে গর্জে উঠছে, গ্রাউলিং যেটা করা শুরু করেছে। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। নতুন একজন অতিথিকে আমরা পেয়ে গেছি, তার সঙ্গে তো আমরা পরিচয় করবই, কিন্তু তার আগে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা যদি চান যে আপনাদের জীবনে ঘটে থাকা কোনো অলৌকিক ঘটনা আমাকে পাঠাবেন বা আমার স্টুডিওতে এসে বলবেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। ঘটনাটা ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন বা লিখে আমাকে পাঠাতে পারেন। তারপরে আমি পরবর্তী পদক্ষেপগুলো আপনাদেরকে বলে দেব। তাহলে আর দেরি করছি না, আমরা শুরু করছি আজকের এপিসোড। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তার নাম হচ্ছে স্বর্ণকমলিনী তপস্বী। নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি স্বর্ণকমলিনী। আমি একজন সঙ্গীত শিল্পী, একজন লেখিকা, একজন অভিনেত্রী তথা যাত্রা শিল্পী। আচ্ছা। তা আজকে আপনার থেকে আমরা কি অলৌকিক ঘটনা শুনছি? অলৌকিক ঘটনা তো অনেকই আছে। কিছু শোনা, কিছু আবার নিজস্ব জীবনে, নিজস্ব পারিবারিক জীবনে ঘটা। তবে আজকে আমি সবচেয়ে রোমাঞ্চকর, মানে ব্যাপারটা খুব ভৌতিক বলবো না, কিন্তু খুবই মনে দাগ কাটা একটি ঘটনা বলতে চলছি। আচ্ছা। সেটি হচ্ছে আমার মায়ের সবচেয়ে ছোট মাসি, সে হচ্ছে আমার মায়ের যে পরিবার, আমার দিদিমারা 9 ভাই 9 বোন, কিন্তু দশম যে সন্তান, সবার ছোট, সবার প্রিয়, পর হয়েও আপন, অর্থাৎ একজন পালিতা কন্যা হয়েও আপন, সে হলো, তার নাম হলো খুকু। সে বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। তাকে নিজে জন্ম না দিলেও, মানে আমার দিদিমার বাবা নিজেরা জন্ম না দিলেও, বা আমার দিদিমার মা তাকে কিন্তু নিজের সন্তান হিসেবেই মানুষ করেছেন এবং প্রত্যেক ভাই বোন তাকে কখনোই বুঝতে দেয়নি বা তাদের কখনো মনেই হয়নি সে তাদের নিজস্ব রক্তের সম্পর্কের কেউ নয়। সে ছোট থেকে বড় হলো, সবার আদরে গোবরে একদম মানুষ যেটাকে বলে। তো কিন্তু সমস্যাটা হলো তার ছোটবেলা থেকে লিভারের প্রবলেম ছিল। আচ্ছা। লিভারের প্রবলেম ছিল আগেকার দিনে যা হয়, আমি বহু আগের কথা বলছি, ধরুন 1950 বা এই রকম ধরুন, বা আমার দিদিরা কত হবে 60 বড় জোর, 60ও কি তারও আগে, আমার বহু আগে বিয়ে হয়েছে, অনেক ছোটোবেলাতেই বিয়ে হয়েছে, 14 বছর বয়সে আমার দিদিমার বিয়ে হয়েছে, তার আগের ঘটনা বলছি। ধরুন 50-এর দশকে, সেই সময় তো অত ছোটোখাটো রোগ এগুলোকেই বলা হতো, নিজস্ব ঘরোয়া কিছু টোটকা করা হতো এবং মানে কিছু রোগ হয়েছে সেটাকে চেপে বিয়ে দেওয়ার একটা চল ছিল। সে যখন বিবাহযোগ্যা হলো, খুকু অর্থাৎ খুকুর যখন বিবাহযোগ্যা হলো, তাকে জামশেদপুর টিসকন কোম্পানি আছে সেখানকার একজন ভালো ইঞ্জিনিয়ার, তার ঝাড়খণ্ডে বাড়ি, তার কাছে তার এই লিভারের রোগটা তখন কিন্তু বেশ গুরুতর, তাহলেও সেই রোগটা চেপে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। সব কিছুই ঠিক ছিল, তার একটি কন্যা সন্তান হলো, তার একমাত্র সন্তান, মানে যার কথা বলছি আমার সম্পর্কে উনি দিদা হন, তাদের একমাত্র সন্তান, তার নাম টুম্পা। তো তার একদম মানে প্রাণের ধন যেটাকে বলে। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হতে থাকলো, ওই খুব বড় জোর 3-4 বছর হবে, তখন কিন্তু আর তার শরীর সায় দিল না। এবার হঠাৎ করে তার পেটে পেন হতে শুরু করলো। তখন সবাই ভেবেছিল যে আবার তিনি কনসিভ করেছেন, এরকম কিছু ব্যাপার, কিন্তু দেখা গেল তার ধরা পড়েছে সিরোসিস অফ লিভার।
এইবার সেই রকম সময় এখনও দেখুন সেটা কোনো রকমভাবেই মানে যোগ্য নয়, হ্যাঁ হ্যাঁ চিকিৎসার যোগ্য নয়, কিন্তু সেই সময় তো আরও ব্যাপার ছিল। তাছাড়া সেই সময় জামশেদপুর মানে সেখানে কোনো বড় হসপিটাল নেই, কিছু নেই। হ্যাঁ, যেমন কি এখানে একটা ছোট্ট প্রসঙ্গ বলে রাখি, আমার নিজেরও যে সম্পর্কে বড় দাদা হওয়ার কথা ছিল, তা সেখানেও কিন্তু মানে আমার মার ফ্যামিলি ওরিয়েন্টেড বহু মানুষজন জামশেদপুরে আছে। আমার মারাও একসময় ছোটোবেলায় কাটিয়েছে, আচ্ছা এবং একসময় আমার দাদু দিদাও জামশেদপুরে থাকতো। সেই সূত্রেই, সেই খুকুর সূত্রেই, মানে খুকুর যিনি স্বামী তার সূত্রেই সেই টিস্কোতে কাজ করতো। এবং চিকিৎসার অভাবে কিন্তু প্রিম্যাচিওর বেবি হয়ে আমার বড় দাদা মারা যান। আচ্ছা তো যাই হোক, এইবারে সেখানে যা হয়, এবারে যখন রোগটা ধরা পড়েছে ডাক্তার তো জবাব দিয়ে দিল। হুম তারপরে কিছুদিনের জন্য খুকু তার সন্তানের পড়াশুনো আছে ওখানে রেখে দিয়েছিল তাকে। হ্যাঁ, পড়াশোনার জন্য সে কোনো বোর্ডিং স্কুলে থাকেনি, সে বাবার কাছে থাকতো। আর তাকে কদিনের জন্য ইয়েতে রেখে কলকাতায় তাকে নিয়ে আসা হলো। এবার যাই হোক, চিকিৎসা চলতে চলতে হঠাৎ করে সবাই একটা মানে পচা গন্ধ পেতে থাকলো। ও যখনই ওর কাছে যায় পচা গন্ধ পেতে থাকলো। তখন ডাক্তার জবাব দিল যে আর কিছু করার নেই, ওনাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করুন, আমরা যতদিন চাইছি দেখি ওনাকে বাঁচিয়ে রাখা যায় কি না। তো যাই হোক, হসপিটালে থাকতে থাকতে এবার ঘটনাটা বলি, কিভাবে তিনি মারা গেলেন সেটা কিভাবে জানতে পারলো। সেটা জানতে পেরেছিল আমার দিদিমার মা জানতে পেরেছিল। এবার অনেক দিন হসপিটালে আছে, সবাই দেখাশোনা করছে, উনি তো বাড়িতে থাকতেন, সেই সময় আরও বয়স হয়েছে। যাই হোক, হঠাৎ করে উনি একদিন রাত্রে শুয়ে আছেন। হঠাৎ করে ওনার মনে হলো, সেই সময় না ঘরে, এবার বাড়িটা আমি বলছি, বাড়িটা হচ্ছে বিশাল বাড়ি বালিগঞ্জে। যখন প্রথম বাড়ি যারা করেছিল বালিগঞ্জে, সেই সময় তারা বাড়ি করেছিল, মানে এ পাড়া থেকে ও পাড়া বাড়ি, এত বড় বাড়ি। এবার ওখানে কি হতো, সব ঘরগুলো বড় বড় বড়, মানে এমনভাবে সিস্টেম করা, প্রত্যেকটা ভাই বোন এক একটা করে ফ্ল্যাট পাবে, মানে এই রকম ধরনের সিস্টেম করে ঘরগুলো সব করা, পজিশনগুলো করা, ওপরতলা নিচতলা দোতলা বাড়ি, কিন্তু বিশাল বাড়ি, এ পাড়া থেকে ও পাড়া বাড়ি আর কি। হঠাৎ তিনি শুয়ে আছেন, এবার তিনি শুয়েছিলেন এবার একদম দোতলার রাস্তার সাইডে যে ঘরটা আছে সেই সাইডে। এবার রাত্রিবেলা, সেই সময় যখন স্ট্রিট লাইট চলে এসছে, রাত্রিবেলা অল্প আলো আসতো। হঠাৎ করে ওনার মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় দেরাজ থাকতো আগেকার দিনে, দেরাজে কে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা এবার মায়ের মন তো, তখনই উনি বুঝতে পারলেন, দুবার উনি ডাক দিলেন, খুকু খুকু এসেছিস। তখনই উনি বুঝতে পারলেন কিন্তু খুকু মারা গেছে, মানে তার উপস্থিতি প্রথমে সেইখানে কিন্তু পাওয়া গেছে। মানে শুধু সেখানে নয়, এবার আমি জামশেদপুরের ঘটনাগুলোও বলছি ধীরে ধীরে। তখনই উনি কিন্তু বুঝতে পেরে গেলেন। এবার তার পরের দিনই খবর এলো, এবার উনি বলছে আমি তো জানতে পেরেছি, খুকু তো এসছিল, আমাকে তো দেখা দিয়েছিল। এই হলো তার প্রথম উপস্থিতির ঘটনা। তারপরে কিন্তু বিভিন্ন জিনিস টুকটাক টুকটাক তার অনুভূতি সে সবসময় জানান দিত, শুধু এই আপনার এই বালিগঞ্জের বাড়িতে নয়, সেই মানে এবং জামশেদপুরে যখন তার মেয়ে থাকতো, হঠাৎ করে এবার টিভির ওপরে কিছু জিনিস রাখা আছে, হঠাৎ করে টিভিটা ঝিরঝির ঝিরঝির করতে শুরু করলো, ধীরে ধীরে জিনিসগুলো পড়তে শুরু করলো। বা অনেক সময় ওর মনে হতো ওর সঙ্গে সঙ্গে কেউ আছে, বাচ্চা মেয়ে, তখন 4-5 বছর বয়স, মানে এরকম কন্টিনিউস ঘটনাগুলো ঘটছে। মানে এটা কার সাথে হচ্ছে? এটা ঘটছে খুকুর যে কন্যা সন্তান, জামশেদপুরের কথা আমি বলছি। এবার তখন বাচ্চা মেয়ে তো, এবার ওকে তখন কি বাবা করতো, সেই সময় তাকে দেখাশোনার জন্য কেউ রাখেনি। তখন ওনার বাবা মানে এত তার স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল, যখন মারা গেলেন ঠিক করেছিলেন নিজেই মানুষ করবেন। এবার সেই সময় হলো কি, যখনই উনি অফিস যেতেন, বাচ্চা মেয়েটিকে একা বাড়িতে রেখে যেতেন। ছোট মেয়ে, 4-5 বছর বয়স, চিন্তা করুন তো, বাড়িতে একা রেখে যেতেন। এবারে একা রেখে গেলেই ও খালি বাবাকে ফোন করতো, তখন ল্যান্ডলাইনে ফোন অফিসে কানেক্ট ছিল, উনি ইঞ্জিনিয়ার, ওনার অনেক ফেসিলিটি ছিল, যেহেতু স্টিলের ওখানে ইঞ্জিনিয়ার ছিলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো খালি বাবাকে ফোন করতো, বললো দেখো মা না আমার সঙ্গে ঘুরছে, আমি না মায়ের উপস্থিতি টের পাচ্ছি। এই রকম করতে করতে এমন ওর ভয় লাগতো, মানে সবসময় একটা ভয় লাগতো, মানে ও ডাইরেক্ট কিছু দেখতে পেতো না, কিন্তু সবসময় বুঝতে পারতো ওর সঙ্গে কেউ আছে।
এবং ওর মা আছে সেটা বুঝতে পারতো, তবুও বাচ্চা তো ভয় পেত, যার জন্য উনি পরবর্তীকালে আরেকটি দ্বিতীয় বিয়ে করলেন। কিন্তু তাকে তিনি শর্ত দিয়েছিলেন, আমি এত কথার বাইরের প্রসঙ্গে কথা বলছি, কিন্তু তাকে তিনি দ্বিতীয় যে যাকে স্ত্রী তাকে শর্ত দিয়েছিলেন, আমাদের কিন্তু কোনো ইস্যু হবে না, আমার আচ্ছা। কিন্তু প্রথম ভালোবাসা আমার স্ত্রী ছিল, শুধুমাত্র আমার মেয়েটিকে দেখাশোনার করার জন্য আমি কিন্তু আপনাকে বিয়ে করছি। আগেকার দিনে হচ্ছে ডাইরেক্ট বিয়ে করবো, অন্য কোনো অপশন কিছু নেই। তো যাই হোক, সেও খুব ভালো, তাকে মানুষ করেছে। এইবারে যেটা হলো, এবার একটা ঘটনা বলি, মানে সেটা কিন্তু রীতিমতো ভয়ের ঘটনা। এবার যখন খুকু মাসি, মানে আমার মাদের কথা বলছি, মারা গেছে, তখন মায়েরাও বেশ ছোট। এবার তারা ধীরে ধীরে বড় হয়েছে। এবার তখন কি হতো, মাদের যত সব মাস্তুতো বোনেরা সব ছিল, মারা খুব মামার বাড়ি গিয়ে থাকতো। হুম। তখনই তারা যতই একসঙ্গে গ্যাদারিং হতো, মানে কিছু একটা অনুষ্ঠান হলেই তারা একসঙ্গে গ্যাদারিং হতো। তারা তখন এই ধরুন 12 পড়ে না, কলেজে পড়ে। এবার হঠাৎ করে তারা হাসাহাসি করতে করতে খুকু মাসির প্রসঙ্গ এসছে। এইবার তার যে মামা, মানে আমার মার যে মামা, তার বড় মেয়ে এবারে সবাই একসঙ্গে যেটা হয় আগেকার দিনে গ্যাদারিং হলে একসঙ্গে সবাই খাটে শুয়েছে, মশারি টাঙিয়ে শুয়েছে। এবার তখন অনেক রাত্রিবেলা অবধি গল্প হয়েছে, এবং সেই গল্পের মধ্যে খুকুর প্রসঙ্গও এসছে। আচ্ছা। হ্যাঁ, খুকুমাসির প্রসঙ্গও এসছে, কারণ খুকুমাসিকে তারা এখনও ভুলতে পারেনি, মানে আমার মায়েরা এখনও খুকুমাসিকে ভুলতে পারেনি। কি যে মনে দাগ কেটে গেছে আর কি ঘটনাটা, সে মানে উনি এত ভুগে ভুগে তার মৃত্যু হয়েছে, সেটা মানে অকল্পনীয়। এখনকার দিনেও সিরোসিস অফ লিভারে এত ভুগে ভুগে তার মৃত্যু হয় না, এমনই অবস্থা হয়েছিল, মানে তার সারা শরীর পচে গেছিল আর কি, এইরকম অবস্থা। তো যাই ওই হোক, কারণেই কি গন্ধটা পাওয়া যেত ওনার কাছে গেলে? হ্যাঁ, লাস্ট মুহূর্তে ওই কারণেই তার গন্ধটা পাওয়া যেত। এবং এই প্রসঙ্গেও আসবে, এই গন্ধটার ব্যাপারেও আসবে, এইটা বলে নে। এবার হঠাৎ করে একদম মশারির গায়ে সে শুয়েছে, মানে অনেকে মিলে একটা খাটে 5-6 জন মিলে বোনেরা শুয়েছে, সব বোনেরা মিলে শুয়েছে, ভাইরা একটা জায়গায় শুয়েছে, এরকম ব্যাপার, বা ভাই বোন মিলেমিশে এরকম শুয়েছে, সব মামাতো আর কি ভাই বোন। এইবার হঠাৎ করে তার মনে হচ্ছে সাইডে কিছু একটা যেন তাকে, খাটের সাইডে যেন চাপছে, মানে এরকম ধরুন আপনার খাটটায় আমি শুয়ে আছি, ধরুন এইখানটা যদি কেউ একটু ঠেসে দাঁড়ায়, আমি কিছুটা বুঝতে পারবো যদি আমার মশারিটা গায়ে লেগে থাকে। তারপরে হঠাৎ করে চোখ খুলে দেখে পুরো মশারির ওপর একদম ঝুঁকে খুকুমাসি ওকে দেখছে, একদম মুখটা, কিন্তু কারণ আমি এই জন্যই বলছি, বুঝতে পারছে খুকুমাসি দেখছে, সেই ঘরটাতেই শুয়েছিল, যে ঠাকুমা যে ঘরটাতেই শুতো, ওপরের ঘরটা, ওটা খুব কমন স্পেস ছিল। আর যে এই দিকে যতগুলো জানলা ছিল, যেহেতু রাস্তার ধারে, স্ট্রিট লাইটের আলো সারা রাতই আসতো, মানে আলো আঁধারি হয়ে থাকতো, পরিষ্কার মতোই আলো আসতো। এবার সে তো তখন মারাত্মকভাবে চেঁচামেচি করে উঠেছে, কি অবস্থা, সব মানে একদম মানে পাগলের মতো সবাই উঠে গেছে, বলে আমি খুকুমাসিকে দেখেছি। তারপর কিন্তু তার বেশ কিছুদিন কিছু এরকম উপস্থিতি পাওয়া যায়নি। এই যে গন্ধের প্রসঙ্গটা বললাম, এই গন্ধটাও কিন্তু মাঝে মধ্যেই, বিশেষ করে তার মা, মানে আমার ঠাকুমার, আমার দিদিমার মা যিনি, তিনি পেতেন, এবং বাকি সবাও কিন্তু মানে ওই গন্ধটা, উপস্থিতিটা পেত। মানে মৃত্যুর পরের কথাই বলছি, যখন তিনি মারা গেলেন, যে গন্ধের কথা আপনি বললেন, গন্ধের উপস্থিতি কিন্তু সব সময় তারা পেত। হালকা হালকা পায়ের আওয়াজ, কেউ একটা, ওই যে সেই সময় না, ওই আমি দেখেছি, এখন সব তো রিনোভেট হয়ে গেছে বাড়িটা, দোতলায় ওঠার জন্য না একদম সরু সরু সিঁড়ি থাকতো, উঁচু সরু সিঁড়ি, পুরো ঢাকা। এবার যখন কেউ নামতে যাচ্ছে রাত্রিবেলা, ধরুন অনেক সময় কেউ নিচে নামতে যাচ্ছে, নিচের, কারণ অনেকগুলো বাথরুম, সবসময় তারা ওপরের বাথরুম ইউজ করতো না, নিচে নামতে গিয়েই মনে হচ্ছে সিঁড়ির কোনায় কেউ দাঁড়িয়ে আছে। তারপরে হঠাৎ করে মনে হলো সিঁড়িতে কেউ ধীরে ধীরে উঠে গেল। আর একটা জিনিস, ওখানে মানে এক তো বাড়ি ছিলই, তার সঙ্গে আবার কানেক্টেড আর একটা বাড়ি আছে, মানে আগে যাওয়া যেত, ওই বারান্দাটায় যাওয়া যেত, এখন ওটা সিল হয়ে গেছে, মানে এইখানে একটা বাড়ি ধরুন, আরেকটু দূরে গিয়ে আর একটা এরকম বিল্ডিং, পুরো মাঝখান দিয়ে একটা লম্বা বারান্দা চলে গেছে। কি বলবো, মানে এইরকম যেটাকে স্কাইওয়ে টাইপের, যেটাকে এখন বলে এখন, হ্যাঁ সেই রকম টাইপেরই, আগেকার দিনে ওই রকম, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওটা দিয়ে কেউ যেতে পারতো না, বিশেষ করে রাত্রিবেলা, মাঝরাতে অনেক সময় তারা, কারণ ওই দিকেও তাদের মামার কিছু অংশ থাকতো, মানে আবার এই দিকেও থাকতো এরকম, আবার কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি তারাও সবসময় থাকতো, মানে ওই বাড়িতে ছিল, সেই সময়ের কথা বলছি।
তো সেই জায়গাটাতে বিশেষ করে কেউ যেতে পারতো না, এবং ওখানে একটা ছিল ওই বারান্দা মতো দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যেত, আর একটা ছিল লোহার ঘোরানো সিঁড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সিঁড়িটাতেও বিশেষ করে সবসময় মাঝরাতে মাঝে মাঝেই ওরকম আওয়াজ পাওয়া যেত। আচ্ছা, তার পায়ের কিন্তু আওয়াজ। হ্যাঁ, পায়ের আওয়াজ। তার কিন্তু শ্রাদ্ধ শান্তি সব হয়েছে। আমি জানি না, আপনার বিভিন্ন পডকাস্ট আমি দেখেছি, আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কি শ্রাদ্ধ শান্তিতে মুক্তি হয়, কিন্তু আমার প্রশ্ন সবসময় মুক্তি হয় কি, আমার নিজেরও প্রশ্ন, আমি বিভিন্ন আপনাদের সব কিছু দেখি, তার কিন্তু শ্রাদ্ধ শান্তি হওয়ার পরের ঘটনাগুলোই আমি বলছি। সেটা কিন্তু ইভেন জামশেদপুরের যে বাড়িটা আছে, মানে তার যে শ্বশুর বাড়ি, সেই ফ্ল্যাট এখনও আছে। এখন তার মেয়ে বড় হয়ে সে বিদেশে চলে গেছে, কিন্তু যতদিন তারা ছিল তারা বলতো রীতিমতো কিন্তু মায়ের উপস্থিতি আমরা টের পাই। কোনো রকম সলিউশন হয়নি, কিন্তু মানে এতই তার অতৃপ্তি ছিল, বিশেষ করে অতৃপ্তি ছিল একটা বাচ্চা মেয়েকে ছেড়ে গেছে। তার বাঁচার ভীষণ আশা ছিল, মানে মৃত্যুর শেষ দিন পর্যন্তই বেঁচেছিল। হ্যাঁ রে অমুক দিয়ে আমি বাঁচবো তো, হ্যাঁ রে বর দিয়ে আমি বাঁচবো তো, সব নাম ধরে ধরে বোনেদের ডাকতো। আমার মনে হয় সেই জন্যই তার এত ইচ্ছে ছিল বাঁচার, তার মৃত্যুর পরেও কিন্তু সেই জায়গাটা ছাড়তে পারেনি। মানে ধীরে ধীরে যেই বাপের বাড়ির কথা বলছি, সেখানে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো ধীরে ধীরে মিলিয়ে কমে গেছে গেছিল। এখন, কিন্তু তার যে শ্বশুর বাড়ি ছিল, জামশেদপুর। হ্যাঁ, বিশেষ করে যতদিন না মেয়ে পুরোপুরি বড় হচ্ছে সেই সময় অবধি আরও ভীষণভাবেই কিন্তু তার ছিল। ইভেন রিসেন্টের কথা আমি বলছি, 10-12 বছর আগেও বলছি, তখন ওই তার মেয়েটি তার বাড়িতে ছিল। মেয়ে তো এখন বাইরে চলে গেছে, ইউএসএতে চলে গেছে। রীতিমতো তারা ভয় পেত তার বাড়ি যেতে, কারণ যখন জামশেদপুরে যেত, তো এবার মাঝে মাঝে তারাই বলতো যখন জামশেদপুরে কেন আসছিস না, কারণ মানে তার যে মেসোমশাই, আমার মার সম্পর্কে সেই মেসোমশাই হয় তার বাবা, কেন আসছিস না। তারপরে তার ওই বোনও বলছে যে, মানে যে ওই খুকু মাসির যে মেয়ে, হুম হুম হুম। একমাত্র সন্তান না, তাকে ছেড়ে সে চলে গেছে, যেতে হয়েছে তাকে, কেন আসছিস না, কিন্তু তারা রীতিমতো যেতে ভয় পেত। আচ্ছা। এবারে এই জন্যই ব্যাপারটা হচ্ছে, তারপর থেকে এখন জানি না বাড়িটির কী অবস্থা, কারণ তার বাবাও অনেক দিন আগে গত হয়েছেন, সেই মেসোমশাই, আর মেয়ে তো এখন ইউএসএতে থাকে। সেই বাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে না, সেই বাড়িটা এখনও তালাবন্ধ হয়ে পড়ে আছে, কারণ যে কোনো অভিশপ্ত বাড়ি আমার মনে হয় সেটা বিক্রিও হয় না, তার কোনো ব্যবস্থাও হয় না। যেমন আমাদের পাড়াতেই আমি দেখেছি একটি বাড়ি আছে, সেটাকে দেবত্ব সম্পত্তি, মানে ভগবান শিবের নামে তাকে বসানো হয়েছে বাড়িটি। আচ্ছা। বাড়িটি এত, আমি অভিশপ্ত বলবো না, ঠাকুরের এমন বা কৃপা। এবার বাড়িটি যখন সেই বাড়িটিরও একটি স্টোরি আছে, সেটা নয় বলবো, কিন্তু মোট কথা হচ্ছে বাড়িটি ভাঙতে গিয়ে প্রথম দিনই একজন শ্রমিক মারা গেল। তারপর থেকে যতবারই বিক্রি হতে যায় অর্ধেক ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, ইট আনা হয়তো বাড়ি হয় না, এই হয় না, অর্ধেক এখন খুঁড়ে পুরো জঙ্গল হয়ে আছে। কিন্তু মন্দিরটা কিন্তু আমরা পাড়ায় সকলে মিলে আমরা রেখেছি মন্দিরটিকে, সেটাকে রিনোভেট করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু টলাতে পারি না। সেরকম আমার মনে হয় যদি কারুর অতিরিক্ত মায়া থাকে কোনো বাড়ির প্রতি, খুব শখ থাকে তার সংসারের প্রতি, যাই হোক, সেই বাড়ির কিন্তু আমার মনে হয় কিছু উদ্ধার হয় না। তো মোটামুটি এই ছিল একটি ঘটনা, এই ঘটনাটি ছিল। তো অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে, মেন কথা তার কোনো সলিউশন হয়নি। সে যে তার বিশাল সবার ক্ষতি করেছে, সে খালি তার উপস্থিতি জানান দিত, এবং যখন তার মেয়ের প্রতি কেউ খারাপ কথা বলতো, কিছু করতো, তখন যেন তার আরও বেশি উপস্থিতি তারাই টের পেত, যারা কিছু খারাপ কথা বলেছে, কারণ একা মেয়ে তো, এবার নানা রকম কথা আসে, স্বাভাবিক। নানা রকম, যতই তার প্রতি তাদের ভালোবাসা থাকুক, তার সে মারা যাওয়ার পর ধীরে ধীরে সে যেন ব্যাপারটা পর হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়ে যায়। বা মেয়েটিকে নিয়ে নানা রকম কথা, তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম কথা, তার যারা করেছে, তার মেয়ের নামে সামান্য বদনাম করেছে, তারা কিন্তু একটু বেশি করেই টের পেয়েছে, তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি, তো তারা বেশি করেই টেরটা কিন্তু তার উপস্থিতি পেয়েছে। এবার এখনও জানি না ব্যাপারটা, কিন্তু সে বিশেষ করে তার শ্বশুর বাড়িতে, যেখানে তার মেয়েকে সে বড় করেছে নিজের হাতে, সেইখানে উপস্থিতি আছে কিনা এখনও কিন্তু ব্যাপারটা সম্পূর্ণই ধোঁয়াশা। মানে এটা এমন একটি ঘটনা, সেটা এখনও হয়তো কন্টিনিউয়াসলি চলছে। সেই মেয়েটি হয়তো এখনও তার মায়ের উপস্থিতি সেই ইউএসএতেও পায়। এবারে যে ঘটনা বলবো, আমি আবারও বলে রাখি, আমি বর্তমান বছর 3 যাবত একজন যাত্রা শিল্পী, কারণ আমি নাট্যকর্মী ছিলাম, সেখান থেকে কিছু সিরিয়াল সিনেমার কাজ করে আমি বরাবরই যাত্রায় চলে এসেছি।
যাত্রা জগতে কিন্তু আমি এমন একটি ঘটনা শুনেছি, রীতিমতো কিন্তু আমাকে ভাবিয়ে তুলেছে। এবং যে সময় আমাদের রিহার্সাল পর্ব থাকে, রিহার্সাল পর্বটা কীরকম হয়, মেদিনীপুরের কথা আমি বলছি, বা যে কোনো জায়গায় যাত্রা যেখানে হয়, সেখানে যেগুলো বিয়ে বাড়ি থাকে, সেই বিয়ে বাড়িগুলোতে যাত্রার যেসব জায়গা, যেমন আপনার ধরুন আমাদের এই দক্ষিণে দেখতে গেলে সাগর থেকে শুরু হলো, আর আপনার ওই দিকে দেখতে গেলে মেদিনীপুর থেকে শুরু হলো, মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই হাওড়া, এইরকম সময়। তো এই সব জায়গাতে বিয়েবাড়িগুলোতে অনেকগুলো এক্সট্রা ঘর করা থাকে, এবং যে হলঘরগুলো হয় ইচ্ছে করেই বেশি করে বড় করে করা হয়, যাতে সেখানে যাত্রার সিজনটা, মানে আষাঢ় শ্রাবণ এই দুটো সময় যাত্রার রিহার্সাল হয়, সেই সময় যাতে যাত্রা করা যায় সেই রকমভাবেই বানানো থাকে। এবং যাতে একটা হলঘর, আবার একটা তার পাশে হলঘর থাকে শিল্পীদের শোয়ার জন্য, আবার পাশে কিন্তু রুম থাকে কাদের জন্য না, প্রাইভেট আর্টিস্ট। যাত্রায় দুরকম আর্টিস্ট হয়, প্রাইভেট আর্টিস্ট মানে যাদের গাড়ি করে নিয়ে যাবে, স্পেশালিটি দেবে, এবং বাঁশের শিল্পী, বাঁশের তারা যাবে, শিল্পীরা যাবে, এবং তার সঙ্গে যারা টেকনিক্যাল যারা সে যাবে। তো যেই হোক, আমি যেটা শুনেছি সেটা হলো আমাদের আগের বছর, তার আগের বছরে যে হিরোর চরিত্র করেছিল তার থেকে। এবার ব্যাপারটা হচ্ছে, সে কোনো একটি দলে গেছে, তখনও তিনি বাঁশের শিল্পী ছিলেন, তখনও তিনি প্রাইভেট শিল্পী হননি। তো এইবারে ব্যাপারটা হচ্ছে যে সে তো তখন হিরো হিসেবেই কাজ করছিল। এইবারে রিহার্সাল শুরু হয়েছে, রিহার্সাল যেরকম শুরু হয় আষাঢ়ের একটা ডেটে শুরু হয়েছে। এবার ব্যাপারটা হয় কি, আমাদের দুবেলা করে রিহার্সাল হয়। সকালবেলা ধরুন 7টা থেকে, এই সামহাউ 7টা থেকে 12টা অবধি হলো, তখন চান খাওয়া সবাই করে নিল। আবার বিকেল 5টা বা 6টা থেকে আবার শুরু হলো, সেই সময় করে নিল। এবং রাত্রিবেলা ওই যে বড় হলঘরটা যেখানে রিহার্সাল হয় সেখানেও শোয়া হয়, এবং পাশের পার্সোনাল রুমে যারা রয়েছে তারা যে জায়গাটা ছিল সেটা মেদিনীপুরেরই একটি রিহার্সাল রুম। এবং সেটা আগে থেকেই তারা শুনেছিল যে এই ব্যাপারে, এই ভৌতিক ব্যাপারে, অলৌকিক ব্যাপারে খুব কুখ্যাত। এবারে তারা তখন যা হয়, এবার একটা রিহার্সাল রুম পেয়ে গেছে, সিজনের সময় পাওয়া যায় না, তো তারা নিয়েছে রিহার্সাল রুম যেখানে। এবার লম্বা হলঘর যেখানে শেষ হতেই সেখানে একটা বড় জানলা রয়েছে। এইবারে সেখানে একটা বড় জানলা রয়েছে, এবং যেখানে তারা এইরকম ধরুন লম্বা রিহার্সাল রুম, তো পাশে এই সাইডগুলোতে জানলা রয়েছে। এবার প্রথম কয়েকদিন কিছু হয়নি, সবাই গল্প, এবার তারা কি, যে জেনারেলি যেটা হয়, সবাই একটু দেরিতে গল্প টল্প করে তারপর ধীরে ধীরে ঘুমায়। তো প্রথম তারা রাত জেগেছে, যেরকম বরাবর জেগেছে। এইবারে কিছুই হয়নি, সবাই সেই নিয়ে হাসাহাসি করছে, মজা করছে। কদিন যাওয়ার পর, 3-4 দিন যাওয়ার পর, সেখানে একটি মহিলা শিল্পী ছিল, তার হঠাৎ করে খুব জ্বর আসে। আচ্ছা। এবার জ্বর এসে তারপরে এমন বাড়াবাড়ি হয় জ্বরটা, যে সে সেই জ্বর অবস্থাতেই বাড়িতে চলে যায়, যে আমি কাজ করব না, যাত্রা করব না, সে চলে যায়। আচ্ছা। তারপরে বলে হঠাৎ করে সবাই ভাবলো, বাবা এই সময় তো বৃষ্টি বাদলাও হচ্ছে না, কারণ অনেক সময় আষাঢ়ের সময় হয় না, বা হয়তো সিজন চেঞ্জ হবে করছে, সেজন্য হলো, তো হলো। এবার সে কিন্তু সবাইকে বলেছিল আমার রাত্রিবেলা হঠাৎ করে খুব ভয় লাগে। এবার তারা কথা উড়িয়ে দিয়েছে, নানা রকম আলোচনা সমালোচনা তাকে নিয়ে হয়েছে, তো সে চলে গেছে। ঠিক তার পরের দিনই এবার এরকম যারা ছেলেরা তারা ওই বাইরের হল রুমটাতে শুয়ে, আর মেয়েদের জন্য একটা সাইডে আর একটা আলাদা হল রুম আছে, তো এখানে মহিলা শিল্পীরা সব শোয়, যারা বাসের শিল্পী শোয়। এবার হিরো হিরোইন নিজেদের রুমে আছে, বা হিরো হিরোইন অনেক সময় একসঙ্গে থাকে, সেসব যাই হোক। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে আমাদের যে হিরো, সেই সময় সে একজন, এবার একসঙ্গেই তারা শুয়েছে লম্বাতে, তারা যেখানে শুয়েছে সে এবং আরেকটি ছেলে একসঙ্গে তারা শুতো রোজ, তাদের বেডিং পাতা থাকে, তারা বেডিংয়ে শোয়। এইবারে হয়েছে কি, হঠাৎ করে এবারে যে সোজাসুজি বললাম যে হলরুমের ওইখানেই একটা জানলা, এবং জায়গাটা পুরো মানে শুনশান টাইপের জায়গা, রাত্রিবেলা হলেই শুনশান হয়ে যায়। এমনিই ওখানে 9টার পরে একদম শুনশান, ঘুটঘুটে অন্ধকার, এখনও পর্যন্ত, আমি এখনও কাজ করছি, এখনও পর্যন্ত রীতিমতো টর্চ নিয়ে যেতে হয়। 2-1টা জায়গায় হয়তো বাজার টাজারের সামনে লাইট আছে, 8-9টা হলে মোটামুটি বন্ধ হয়ে যায় সব।
হঠাৎ করে একটা খুব অদ্ভুত আওয়াজ পাচ্ছে, মানে আওয়াজটা যদি করে দেখায় এরকম হয়, হুম হুম হচ্ছে এইরকম। এবার সবাই ভেবেছে কে একটা মজা করে, কেউ বোধহয় হাসি মজা করছে, ভয় দেখানোর জন্য করছে, সবাই হাসাহাসি করছে খুব। তারপর আওয়াজটা ধীরে ধীরে আরো জোরে হচ্ছে। এইবার তো ধীরে ধীরে সবারই ভয় লাগছে। তাও তার মানে যে আমাদের যে হিরো, সে বলছে না না দেখো কে আর কি মারছে। এবার সবাই ভয় পাচ্ছে, না রে এরকম, এইখানেও এরকম ঘটনা আছে, এরকম অনেক কিছু হয়, খুব জায়গাটা খারাপ, সামনে একটা আবার জায়গা আছে, এবং এখনো অনেক জায়গা আছে, যেহেতু ওখানে একসময় ডাকাতি টাকাতি হতো, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বিশেষ করে ওই মেদিনীপুরের ওই সব জায়গাতে। ইভেন এখনও রাত্রিবেলা আমরা যখন আসি খুব রিস্ক নিয়ে আসি, ছিনতাই টিনতাইয়ের ব্যাপার। তো অনেক কিছু নাকি এরকম হয়েছে, অনেক কিছু ব্যাপার হয়েছে, তো এখানে অনেক রকম ব্যাপার থাকে। তো হঠাৎ করে মানে দেখছে তার পাশে যে ছেলেটি শুয়ে আছে, সে এবার হঠাৎ করে ছটপট ছটপট করছে এবং তার কাঁপুনি দিয়ে গায়ে জ্বর এসছে। এবারে সে গর্জে উঠছে, মানে পুরো একদম মানে গ্রাউলিং যেটা করা সে শুরু করেছে। তখন তো আর তার সাহস থাকবে না, সে যতই সাহসী হোক। এবার সে বলছে কি হয়েছে কি হয়েছে, তার আর সাড়া নেই। এবার সবাই ছুটে এসছে, সে মারাত্মক জোরে সে চিৎকার করে গ্রাউলিং করছে আর কি। এবার সবাই তাকে বলছে কি হয়েছে কি হয়েছে, এবার যেই ধরতে যাচ্ছে তাকে ছিটকিয়ে দিচ্ছে, যেই ধরতে যাচ্ছে তাকে ছিটকিয়ে দিচ্ছে। তখন এবার এরকম হচ্ছে, খুব বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আমাদের যে হিরো, সে যেহেতু তার বরাবর তাকে খুব সাপোর্ট করতে, সে কিন্তু তার বিছানাটা ছাড়েনি, সে তখনও তাকে বলছে কি হয়েছে কি হয়েছে। এইবার হঠাৎ করে তার ঘাটটা চেপে ধরেছে। ওকে। আমাদের যে ইয়ের কথা বলছি, হিরোর কথা বলছি। এইবার তো কিছুতেই তাকে ছাড়ে না, কিছুতেই তাকে ছাড়ে না, মানে এইবার কিছু বলছে না, খালি বিড়বিড় বিড়বিড় করছে আর ওই রকমভাবে গর্জন করছে। এবার খুব ভাগ্য ভালো, আমাদের শিল্পীদের মধ্যে অনেকেরই অনেক কিছু বৈশিষ্ট্য থাকে, এবং তারা যেহেতু গ্রাম থেকে আসে অনেক কিছু তারা চর্চা করে। তার মধ্যে একজন ছিল যে এইসব মানে ইয়ে গুণিন টাইপের ব্যাপারটা ছিল, সে অলৌকিক শক্তি বা নেগেটিভ এনার্জি টেনার্জি রিমুভ করার তার ক্ষমতা ছিল। সে এবার তার কাছে এসে গায়ত্রী মন্ত্র জপ করে, এবং আরও কিছু মন্ত্র সে বলতে পারেনি, আচ্ছা। করতে সে শান্ত হয়েছে, শান্ত হয়ে গেছে। তখন বাজে 2:30 3টে এইরকম। এবার যে ভোরবেলা ধীরে ধীরে আলো ফুটতে শুরু করেছে, সে আর বিছানায় থাকবে না, সে আবার উঠেছে, উঠে এবার বাইরের দিকে খালি চলে যেতে চাইছে। সে কেউ তাকে ধরতে পারে না, মানে যত শিল্পী, ছেলে শিল্পী মেয়ে শিল্পী সবাই চলে এসছে, হিরো হিরোইন সবাই চলে এসছে, তাকে আর ছাড়াতে পারে না। সে খালি বাইরে বলে আমি চলে যাবো, এখানে থাকবো না থাকবো না থাকবো না। তারপর আবার তিনি কিছু করলেন, ঠিক আছে, যে এই তো কিছুভাবে ধরা যাবে না, এবারে না, ঠিক আছে আমি দেখছি। এবারে তিনি মানে তার রিয়েল যে আসল যে তার প্রসেসটা, গুণিনের প্রসেসটা, বা আসল যে আত্মাকে রিমুভ করার যে প্রসেসটা, সে করতে 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 ধীরে ধীরে সে শান্ত ফাইনালি হলো, এবং বোঝা গেল পুরো সে একবার এরকম লাফিয়ে পুরো সেন্সলেস হয়ে পড়লো। আচ্ছা। তারপর তাকে জল টল দিয়ে ওঠানো হয়েছিল। ওঠার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছে। সে বলছে যখন আমরা আলোচনা করছি এরকম করছি, সেই ঘটনাটার আগে আওয়াজটা পাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম তারা শুয়েছিল ঠিক এরকম বড় জানলা তার নিচে। তারা দেখছে জানলা দিয়ে, বলছে একটা কালো মতো ছায়া, বোঝা যাচ্ছে একটা মেয়ের, কিছু মুখটুক কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মুখটুক কিছু নেই, একদম মেয়ে। সে একটা হাত বাড়িয়ে তাকে ধরতে আসছে, তারপরেই তার আর কিছু মনে নেই। আচ্ছা, মানে এটা উনি সচক্ষে দেখেছেন? একদম, মানে যাকে পজেস করেছিল, যিনি পজেসড আচ্ছা, হয়েছিলেন, আচ্ছা, হ্যাঁ। তিনি বর্ণনা দিচ্ছেন। যখন তাকে তার থেকে রিমুভ হয়ে গেল, আত্মাটাকে রিমুভ করে দেওয়া হলো, তখন তিনি বলছেন যে এই ঘটনা। এবার সেটা কি ছিল কি না ছিল আর ডিটেলসে কিছু জানা যায়নি, কিন্তু এইরকম বহু জায়গা আছে এখনো মেদিনীপুরের দিকে, বিশেষ করে ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, রীতিমতো এখনো ডাকাতির জায়গা হয়, এবং কত যে একসময় মার্ডার হয়েছে বা এখনো কোথাও কিছু হয়। বিশেষ করে আর একটা জায়গা আমি বলবো, লোধাসুলির জঙ্গল আছে, ঝাড়গ্রাম যেতে পড়ে, সেখানেই গুপ্তমণি মা গুপ্তমণির মন্দির, যার জন্য সবাই প্রণাম করে পুজো টুজো দিয়ে যায়।
সেটা কিন্তু এখনও ডেঞ্জারাস। একসময় খুব নকশালদের এরিয়া ছিল, ডাকাতদের এরিয়া ছিল। রীতিমতো সেই সময় যারা যাত্রা করতে যেত তাদের সোনা দানা সব কিছু সর্বস্বই চুরি হয়ে যেত। এবং সেই সময় তো সবাই খুব, যাত্রা শিল্পীরা, সেই সময়ও তো যাত্রার মার্কেট খুব ভালো ছিল, এখনও আছে। এবং সেই সময় স্টাইলিং বলতে মানুষের সব সোনার গয়না বা সোনার জল করা গয়না, এবং সেই সময় নায়ক নায়িকা মানে আরও সেই সিনেমার মতো সেই সব কিছু মেনটেনেন্স সব কিছু করা। এখন তো স্টাইলিংটা বদলেছে। তাদের সোনা চুরি হতো এবং তারা যে, তখন তো অনলাইনের ব্যবস্থাও ছিল না, তাদের টাকা তারা নিয়ে আসতো একটা বাক্সতে করে, বাসে করেই জেনারেলি তারা আসতো, বা গাড়িতে করেও 4-5 জন এলে টাকার বাক্সটা সঙ্গে থাকতো, তাদের অর্ধেক সময় টাকার বাক্স চলে যেত, চুরি হয়ে যেত। এবং আমার নিজস্বও খুব জানা আছে, মানে আমি যে দলে কাজ করি সেখানকার যে মালকিন, তিনি নায়িকা, তার মায়েরও ঘটনা বলেছে এরকম, তার যে কত তার মায়ের সোনার গয়না টয়না একবার ওরকম ডাকাতিতে চুরি হয়ে গেছিল, তো সেটা মানে তার কোনো হিসেব নেই। তো এই ব্যাপারটাই হচ্ছে যে ওখানে এখনও কিন্তু এই জন্যই ব্যাপারগুলো রয়েছে, কারণ ওই সময় এখনও রীতিমতো ভেতরে ভেতরে ছিনতাইবাজি ডাকাতি চলে, এবং একসময় ওপেনলি জায়গাটায় ছিল, হ্যাঁ, এবং ওপেনলি মার্ডার হতো, যে কত মার্ডার হয়েছে, কত রকম ঘটনা ঘটেছে, কোনো হিসেব নেই। আচ্ছা। তা দুটো ঘটনা আপনার থেকে শুনলাম, দুটোই প্রচণ্ড মানে ভয়ের এবং গায়ে কাটা দেওয়ার মতো। প্রথমটাতে যদিও বা একটুখানি মর্মাহত হওয়ার একটা মর্মাহত। ব্যাপার ছিল। তো যাই হোক, খুবই ভালো লাগলো আপনি এসছেন, আবারও ইচ্ছা আছে। অবশ্যই ইচ্ছে আছে। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আবারও দেখা হবে নতুন কোনো একটি এপিসোড নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।